আমাদের বাংলার দ্বিতীয় পত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বাক্যতত্ত্ব, যা তোমরা আগে থেকেই জানো। বাক্যতত্ত্বে আজকে আমরা বাক্যতত্ত্বের সব বিষয়ে আলোচনা করা যাবে না, কিছু বিষয় আমরা বাক্যতত্ত্বের কয়েকটি চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব, কয়েকটি অধ্যায় নিয়ে। তোমরা হয়তো জেনে থাকবে পৃথিবীর প্রায় প্রতিটি ভাষাই প্রধানত চারটি বিষয় আলোচনা করা হয়, বাক্যতত্ত্ব তার মধ্যে অন্যতম। চারটি বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম এবং অর্থতত্ত্ব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় বাক্যতত্ত্ব, যদিও বিষয়টি একটি ব্যাপক, অনেকগুলো ক্লাস দরকার এই বাক্যতত্ত্বের সব চ্যাপ্টার শেষ করতে, যেখানে রয়েছে বাক্যের গঠন, বাক্যের প্রকারভেদ, সার্থক বাক্যের শর্ত বা গুণাবলী, পদক্রম, বিরাম চিহ্ন, উক্তি, খণ্ডবাক্য এবং বাক্যের বিভিন্ন অংশ, বাক্যের পরিবর্তন ইত্যাদি। যেহেতু আমরা সবগুলো ক্লাস নিতে পারবো না, সবগুলো বিষয় আজকে আমরা আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বাক্যের সংজ্ঞা, বাক্যের গুণাবলী, বাক্যের গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ, বাক্যের পার্থক্য এবং খণ্ডবাক্য সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থী, শুরুতেই আমি আমার পরিচয় দিচ্ছি। আমি উপস্থাপনায় আমি আছি আব্দুল জব্বার জয়, শিক্ষক বাংলা, ইংলিশ ভার্সন দিবা শাখা, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। পাঠ শুরু করার আগে আমরা আজকের পাঠে আমরা যেটা পড়ছি বাক্যতত্ত্ব, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। বাক্যতত্ত্বে আমরা আজকে কি কি শিখব? প্রথমত, বাক্য কাকে বলে এবং একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার সেটা তোমরা শিখবে, এই বিষয়ে আমরা আলোচনা করব। গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ, এটা আমরা আলোচনা করব। সরল, জটিল এবং যৌগিক বাক্যের পার্থক্য আলোচনা করব, এবং খণ্ডবাক্য কি এবং এর প্রকারভেদ, এই মূলত এই চারটি বিষয় নিয়ে আমরা আজকের পাঠ শুরু করব। শুরুতেই আমরা বাক্যতত্ত্বের আসলে বাক্যটা কি, বাক্য কাকে বলে, এটা নিয়ে আমরা আলোচনা করছি। যদিও ছোট ক্লাস থেকে আমরা পড়ে আসছি সেন্টেন্স বা বাক্য কাকে বলে, কিন্তু ইন্টারমিডিয়েটে বাক্য কাকে বলে এটা যেহেতু আছে, সেটা একটু বিস্তারিতই হবে। বাক্যতত্ত্ব, বাক্যে যাওয়ার আগে আমরা বাক্যতত্ত্ব সম্পর্কে একটু ছোট্ট করে ধারণা নিয়ে নেই। ইংরেজি শব্দ সিনট্যাক্স থেকে এর বাংলা পরিভাষা হচ্ছে বাক্যতত্ত্ব। আর সিনট্যাক্স শব্দটি হচ্ছে গ্রিক শব্দ সিনট্যাক্সিস থেকে আগত, যার অর্থ একত্র বিন্যাস। বাক্য বলতে আমরা সম্পূর্ণ ভাব প্রকাশক পদ সমষ্টিকে বুঝি, অর্থাৎ একত্রে বিন্যাস কি? কতগুলো শব্দ বা পদ একত্রে বিন্যাস করার রীতিনীতি হচ্ছে বাক্যতত্ত্ব। তাই আমরা বাক্য বলতে সম্পূর্ণ ভাব প্রকাশক অনেকগুলো পদের সমষ্টিকে বুঝি। বাক্যের সরাসরি আমরা সংজ্ঞায় চলে যাচ্ছি। বিভক্তিযুক্ত এক বা একাধিক পদের সমন্বয়ে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে। যেমন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এখানে 5টি পদ আছে এবং এই 5টি পদ সুন্দর করে পাশাপাশি বসে একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করেছে। এছাড়া আমরা আরেকটা বাক্য নিতে পারি, শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়, সত্য মানুষকে মুক্তি দেয়, ইত্যাদি। এই যে বাক্যগুলো কতগুলি পদের সমষ্টি হয়ে একটি যথার্থ অর্থ প্রকাশ করেছে। এখন আমরা বাক্যের
কতগুলো পদ মিলে বাক্য হয়, পদ এবং শব্দ, এই বিষয়টা আমাদের একটু ক্লিয়ার হওয়া উচিত। যে শব্দ বাক্যের মধ্যে যখনই ব্যবহৃত হয় তখন সেটা আর শব্দ থাকে না, কেন পদ হয় তোমরা জানো? শব্দ আমরা যদি একটি কল্পনা করি, দেখো কল্পনা করে একটা ফুল গাছের কল্পনায় তুমি একটা ফুল গাছ দেখো, ফুল গাছের বিভিন্ন শাখায় বিভিন্ন ফুল রয়েছে। এই ফুল যখন তুমি মালা গাঁথবে তখন এই সবগুলো ফুল ছিঁড়ে তোমার পছন্দের ফুলগুলো নিয়ে সুন্দর করে তুমি মালা গাঁথবে। মালা গাঁথলে একটা বিষয় জিনিসের প্রয়োজন হয়, তার হচ্ছে সুতা। আমরা মালা দেখি অদৃশ্য নিচে যে একটা অদৃশ্য সুতা আছে, যা একটা ফুলের সাথে আরেকটা ফুলের সম্পর্ক স্থাপন করে, সেইটা বাক্যের ক্ষেত্রে সেটা হচ্ছে বিভক্তি। এই জন্য আমরা বলি বিভক্তিযুক্ত শব্দ মাত্রই পদ, অর্থাৎ এই বিচ্ছিন্ন শব্দগুলোকে একটার সাথে একটা সম্পর্ক স্থাপন করে বাক্য তৈরি করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বাক্য কাকে বলে এই সম্পর্কে তোমাদের একটি ধারণা ক্লিয়ার হয়েছে। এবার আমরা আসি, বাক্য শুধু কি আমরা কতগুলো শব্দ বসালেই বাক্য হবে, নাকি বাক্যের জন্য কিছু বিশিষ্ট কিছু নিয়ম কানুন আছে? আজকে আবার সেগুলোই আমাদের বিস্তারিত আলোচনার বিষয়। আমরা দেখছি স্ক্রিনে একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকা উচিত বা দরকার। একটি সার্থক বাক্যের 3টি গুণ বা বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথমত, তার আকাঙ্ক্ষা থাকতে হবে। বাক্য যখন আমি তৈরি করব, আকাঙ্ক্ষা পূর্ণ নিবৃত্তি করতে হবে। 2 নম্বর হচ্ছে আসক্তি, বাক্যের আসক্তি রক্ষা করতে হবে। এবং 3 নম্বর হচ্ছে বাক্যের যোগ্যতা পূরণ করতে হবে। শুরুতেই আমরা দেখে নিচ্ছি একটি বাক্যের আকাঙ্ক্ষা কি। আসলে একটি সার্থক বাক্যের যে 3টি গুণ, এটা কিন্তু প্রকারভেদ না। এটা হচ্ছে তুমি যদি একটা বাক্য পরিপূর্ণ শুদ্ধ বাক্য তুমি তৈরি করতে চাও, তাহলে দেখবে যে এই 3টা শর্ত যদি পূরণ করে তাহলে সে সার্থক বাক্য হিসাবে পরিগণিত হবে। প্রথমত, বাক্যের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। অর্থাৎ যখন তুমি কতগুলো পদ পাশাপাশি বসাবে, বসিয়ে একটা বাক্য করবে, সেই বাক্যের কোনো পদ যদি বিচ্ছিন্ন হয়ে যায় তখন তোমার মধ্যে সেই পদটা জানার জন্য একটা আগ্রহ তৈরি হবে। অর্থাৎ আকাঙ্ক্ষা কাকে বলে আমরা এখানে দেখছি, বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য, দেখো বাক্যের অর্থ সম্পূর্ণভাবে বোঝার জন্য বাক্যের এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাকে আমরা আকাঙ্ক্ষা বলি। যেমন যদি বলা হয় ছেলেটি ফুটবল, আসলে ছেলেটি ফুটবল কি পুরো কোনো বাক্য হয়নি, এবং ছেলেটি ফুটবল বলে আমি থেমে গেলে আরো কিছু কোনো পদ দিয়ে বাক্যটা যে শেষ হবে, একটা অসম্পূর্ণ বাক্য, এটা আমার কাছে মনে হবে। একদিকে যেমন বক্তা তার মনোভাব সম্পূর্ণরূপে পূরণ করতে পারছে না, অন্যদিকে শ্রোতাও আরো কিছু জানার ইচ্ছা প্রকাশ করছে। এক্ষেত্রে যদি আমি বলি ছেলেটি ফুটবল খেলছে, তখন কিন্তু শ্রোতার আকাঙ্ক্ষাও নিবৃত্ত হবে এবং একটি সার্থক বাক্য হবে। একইভাবে যদি আমরা বলি আমাদের দেশে সেই, আমাদের দেশে সেই কি, যখন আমি এই বাক্যটা এখানেই থেমে যাব তখনই শ্রোতার মনে একটা প্রশ্ন জাগবে, ইচ্ছা জাগবে, আমাদের দেশে সেই আসলে কি, সেইটা কি, কি আছে সেখানে। তাহলে আমি যদি পুরোপুরি বাক্যটা এরকম বলি, আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, তাহলে কিন্তু তুমি দেখছো যে পুরো বাক্যটা তার আকাঙ্ক্ষা পূরণ করে ফেলেছে। সুতরাং আমরা আকাঙ্ক্ষা বলতে বলছি বাক্যের অর্থ সম্পূর্ণভাবে বোঝার জন্য একটি পদের পর আরেকটা পদ যে সাজানো হয়, তার কোনো একটি পদ যদি বিচ্ছিন্ন হয় তাহলে তোমার মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হবে। এটা হচ্ছে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা পূরণ করতে হবে একটা বাক্যে। দ্বিতীয় আসি আমরা আসক্তি, নট আসক্তি। এখানে অনেকে আসক্তি লিখো, আসক্তি মানে অ্যাডিক্টেড, কিন্তু অ্যাডিকশন না, এখানে আসক্তি। এর অর্থ হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস। বাক্যে আমি যখন পদগুলো বসাবো, তখন যদি আমি এমন ভাবে বসাই যে পদগুলো আমি সবগুলো পদই বসালাম কিন্তু এলোমেলো ভাবে, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় আমি অর্থ বুঝতে পারি না। যেমন যদি বলা হয় নাটোর, নাটোর খেতে চমৎকার কাঁচাগোল্লা, এখানে
আমি যখনই নাটোর খেতে চমৎকার, কাঁচাগোল্লা মানে কি? নাটোরের জমিতে কি কাঁচাগোল্লা হয় চমৎকার ভাবে, নাকি নাটোর খেয়ে ফেলে কাঁচাগোল্লায়? এই ধরনের একটা প্রশ্ন তোমার মাঝে, একটা অস্পষ্ট পরিষ্কার অর্থ বোঝা যাচ্ছে না। কিন্তু এই শব্দগুলোকে আমি যদি সাজিয়ে লিখি, নাটোরের কাঁচাগোল্লা খেতে চমৎকার, তাহলে কিন্তু বাক্যটা পরিষ্কার অর্থ বোঝা যাচ্ছে। তাই আমরা বাক্যের যথার্থ অর্থ প্রকাশ করার জন্য যে পদগুলো ঠিক ঠিক জায়গায় বসিয়ে বাক্যের আসক্তি রক্ষা করতে হবে। আরেকটা উদাহরণ দেওয়া যাক। যদি বলি স্বাধীন মুক্তিযোদ্ধারা দেশ করেছেন, কি বোঝালো? স্বাধীন মুক্তিযোদ্ধারা দেশ করেছেন, আসলে দেশে কি করেছেন? প্রশ্নটা একটু অর্থ একটু অপরিষ্কার। যখন তুমি বলবে যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন, তখন কিন্তু তোমার কাছে অর্থ পরিষ্কার। এই যে সুশৃঙ্খল পদ, শুধু তোমার বাক্যগুলো, এই পদগুলো বসাই দিলেই হবে না, তাকে একটা নিয়মতান্ত্রিক শৃঙ্খলা একটার পর একটা সুন্দর করে সাজিয়ে পরিষ্কার বোধগম্য করে করে তুললেই, তাহলেই তোমার সেই বাক্যের আসক্তি রক্ষা পাবে। এটা হচ্ছে 2 নম্বর শর্ত একটি সার্থক বাক্যের। এবার আসা যাক 3 নম্বর শর্ত, যোগ্যতা। বাক্যের যোগ্যতা আসলে তাহলে আবার কি? যোগ্যতা হচ্ছে একটি বাক্যের অন্তর্গত পদসমূহ অর্থ এবং ভাবগত মিল, এই দুইটা যখন এক থাকবে, অর্থাৎ তুমি ভিতরে যা বাইরেও তাই, এবং বাস্তবের সাথে যখন মিল থাকবে, তখনই সেই বাক্যের যোগ্যতা রক্ষা হবে। ধরো বিষয়টা যদি আমরা পরিষ্কার করে বলি, ধরো আজকে খুব রোদ পড়েছে, প্রচন্ড রোদ্রের চারিদিকে প্লাবিত হয়েছে, আমি একটা বাক্য বললাম, যেখানে বাক্যের ক্রম ঠিক আছে, বাক্যের একটি আকাঙ্ক্ষা, যদি আমি কোনো একটা বাক্য দেই, পদ চেঞ্জ করি, তাহলে আকাঙ্ক্ষাও ঠিক আছে, আবার দেখা যাচ্ছে আসক্তি সুশৃঙ্খল ভাবে সাজানো আছে, তারপরেও বাক্যটা কেন হলো না? বাক্যটা কি হয়েছে? প্রচন্ড রোদ্রের চারিদিকে প্লাবিত হয়েছে, কারণ হয়নি। তুমি যদি ভালো করে ভেবে দেখো, রোদ্রে কখনো প্লাবন হয় না, বর্ষায় প্লাবন হয়, বৃষ্টিতে প্লাবন হয়। রোদ্রে কি হয়? রোদ্রের তাপদাহে সবকিছু মানে চৌচির হয়ে যায়, ফেটে, এটা হতে পারে, কিন্তু প্লাবন হয় না। সুতরাং এর অন্তর্গত অর্থ এবং বাস্তবিক ব্যবহারিক অর্থ এক না। এভাবে যদি কোনো বাক্য হয়, তাহলে সেটাও বাক্য সার্থক বাক্য হবে না। এবার যদি আরেকটা উদাহরণ আমরা দিই, যদি বলি সূর্য পশ্চিম দিকে উদিত হয় এবং পূর্ব দিকে ডুবে যায়, তাহলে কি বাক্যটা হয়েছে? না, হয়নি। কারণ সূর্য পশ্চিম দিকে উদিত হয় না, পূর্ব দিকেও ডুবে যায় না, ঠিক উল্টা। সুতরাং এটা বাক্য না। আবার যদি বলি পাখি আকাশে ওড়ে, তাহলে এটা একটা সার্থক বাক্য, যে আসলেই তো পাখি আকাশে ওড়ে। যদি বলি গরু আকাশে ওড়ে, তাহলে কি বাক্যটা ঠিক হবে? গরু কখনোই উঠতে পারে না, কারণ গরুর পাখা নেই। সুতরাং আমরা দেখছি একটি সার্থক বাক্যের জন্য 3টি গুণ বা শর্ত বা বৈশিষ্ট্য থাকতে হয়। প্রথমত, সেই বাক্যটার পদগুলো আমি বসালে তার আকাঙ্ক্ষা নিবৃত্তি করার মতো পদ পাশাপাশি বসাতে হয়। ঠিক তারপরে পদগুলো সুশৃঙ্খল ভাবে তার বিন্যাস করতে হয়, যাতে অর্থ পরিষ্কারভাবে বোঝা যায়। এবং তৃতীয়ত, সব ঠিক করার পরেও পদগুলো বসানোর পরে তার যে অর্থ, সেই অর্থটা যেন বাস্তবের সাথে মিল থাকে। এই 3টা যোগ্যতা পূরণ করলেই বাক্যটি সার্থক বাক্যে রূপান্তরিত হয়। আশা করি বাক্যের শর্তগুলো তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি বাক্যের শ্রেণী বিভাগে। ওইটা কিন্তু বাক্যের কোনো শ্রেণী বিভাগ না, কারণ ওটা হচ্ছে একটি সার্থক বাক্যের কয়েকটি শর্ত, যা 3টি শর্ত রয়েছে। এই শর্ত 3টি পূরণ করলেই সে একটি সার্থক বাক্য হয়ে উঠবে। কিন্তু বাক্য তো প্রকারভেদ আছে, গঠন অনুযায়ী বাক্যের বিভিন্নভাবে প্রকারভেদ আছে, অর্থগত প্রকারভেদ আছে, গঠন অনুযায়ী আছে। বাক্য যখন আমি তৈরি করব, সেই গঠন অনুযায়ী একটি বাক্য কয় ধরনের হতে পারে? গঠন অনুযায়ী বাক্য 3 ধরনের। একটা হচ্ছে সরল বাক্য, যাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি ইংলিশে।
আর একটা হচ্ছে জটিল বাক্য বা মিশ্র বাক্য, এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। আরেকটা হচ্ছে যৌগিক বাক্য। এই গঠন অনুযায়ী বাক্য প্রধানত 3 প্রকারই হয়ে থাকে। এবার আসা যাক এই 3টি প্রকারের আলোচনায়। প্রথমত সরল বাক্য। সরল বাক্য আসলে কি? সরল বাক্য একটি সাধারণ আনকন্ডিশনাল মানে শর্তহীন একটি বাক্য, বিবৃতিমূলক যে বাক্যগুলো আমরা বলি, অর্থাৎ যে বাক্যে একটি মাত্র কর্তা বা উদ্দেশ্য থাকবে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে এবং বাক্য শেষ হয়ে যাবে, তাহলেই তাকে আমরা বলবো সরল বাক্য। যেমন ধরা যাক, পাখি আকাশে ওড়ে। কর্তা পাখি, আকাশে ওড়ে, উড়ে হচ্ছে সমাপিকা ক্রিয়া। একইভাবে ছেলেটি মনোযোগ সহকারে পড়ে। এই যে ছেলেটি একটি কর্তা এবং পড়ে সমাপিকা ক্রিয়া। পরিশ্রমীরা সফল হয়। কর্তা, এই সফল হয় সমাপিকা ক্রিয়া। সে বই পড়ে, পড়ে সে কর্তা, বই পড়ে, পড়েটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। সুতরাং এই ধরনের বাক্য, সাধারণ বাক্যগুলোকে আমরা সরল বাক্য বলবো। বাক্যের গঠন অনুযায়ী যে প্রকারভেদ, তার প্রথম প্রকার হচ্ছে সরল বাক্য। আশা করি সরল বাক্য সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। এবার আসা যাক জটিল বাক্য। জটিল, আমরা জটিল শব্দটা শুনেই আমাদের কাছে একটু জটিল জটিল মনে হচ্ছে। জটিল বাক্য হচ্ছে, তার আরেকটা নাম হচ্ছে মিশ্র বাক্য। মিশ্র মানে মানে সংযুক্ত। ইংলিশে এটাকে বলে কমপ্লেক্স। আমরা অনেকে বলি না বিষয়টি খুব কমপ্লেক্স, মানে একটা জটিল অবস্থা। বাক্যের ক্ষেত্রেও কিছু বাক্য রয়েছে যে বাক্য একটি প্রধান খণ্ড বাক্যের সাথে এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে যুক্ত হয়ে থাকে, তাকে আমরা জটিল বা মিশ্র বাক্য বলি। অর্থাৎ একটি বাক্য, একটি বড় বাক্য, তার মধ্যে একটি প্রধান খণ্ড বাক্য থাকবে এবং সেই প্রধান খণ্ড বাক্য আশ্রয় করে আরো এক বা একাধিক বাক্য থাকবে অধীন বা সাহায্যকারী বাক্য, যার সমন্বয়ে একটি বাক্য তৈরি হবে। এটাকে আমরা বলি জটিল বাক্য। যেমন দেখো, যিনি পরিশ্রম করেন তিনিই সফল হন। যদি আমরা বলি যিনি পরিশ্রম করেন তিনিই সফল হন, তাহলে দেখো যে এখানে দুইটি, একটি আছে প্রধান খণ্ড বাক্য, একটা আছে অধীন বা পরাধীন বাক্য। যিনি পরিশ্রম করেন, এই বাক্য দুটি তুমি আলাদা করো। এখান থেকে যদি আলাদা করে দেখো, যিনি পরিশ্রম করেন, এই বাক্যটা যদি আমি আলাদা করে বলতে যাই তাহলে কিন্তু এর কোনো অর্থ নেই। যদি আমি বলি তিনি সফল হন, তিনি সফল হয়েছেন, একটা একটা সুন্দর বাক্য, এটা অর্থ বোঝা যায়। সুতরাং তিনি সফল হয়েছেন এই বাক্যটি কিন্তু যিনি পরিশ্রম করেন, যিনি পরিশ্রম করেন এই বাক্য অংশটি তিনি সফল হন এই প্রধান বাক্য অংশের একটি অধীন অংশ। যদি আরেকটা আমরা উদাহরণ যাই, যদি লোভ পরিত্যাগ করো তাহলে সুখে থাকবে। দেখো এখানে যদি আছে, যদি লোভ পরিত্যাগ করো, তাহলে কি আমাদের বাক্যটা কমপ্লিট হয়েছে? তুমি কাউকে যদি বলো যদি লোভ পরিত্যাগ করো, তোমাকে কি বলবে যে হ্যাঁ আমি বুঝে গেছি? তাহলে তারপরে কি এটা তোমাকে শুনতে চাইবে, তাহলে সুখে থাকবে। এই যে কন্ডিশন, অর্থাৎ পারস্পরিক শর্ত সাপেক্ষ যেসব বাক্য আছে, একটা বাক্য আর একটা বাক্যের উপর, খণ্ড বাক্যের উপর নির্ভরশীল, এটাকে বলা হচ্ছে জটিল বাক্য বা মিশ্র বাক্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যেমন যদি, যিনি, তিনি, যখন, তখন, যদি, তবে, এই ধরনের কন্ডিশন থাকবে। একটা প্রধান খণ্ড বাক্যের উপর নির্ভরশীল আর একটা অধীন বা পরাশ্রয়ী আশ্রয়ী খণ্ড বাক্য দিয়ে একটি বাক্য তৈরি হবে, তাহলে আমরা তাকে বলবো জটিল বাক্য। তবে মনে রাখবে এই বাক্যটি একটি আরেকটির উপর নির্ভরশীল থাকবে। আচ্ছা, এবার আমরা আসি যৌগিক বাক্যে। তোমরা দেখতে পাচ্ছ যৌগিক বাক্যটি হচ্ছে, যৌগিক মানে যুক্ত, যুক্ত বাক্য। যুক্ত কি? অর্থাৎ দুইটা জিনিসকে তুমি একসাথে যুক্ত করেছো, দুই বা ততোধিক কোনো জিনিসকে একসাথে যুক্ত করে একটা ফ্রেমের মধ্যে এনেছো তুমি। যৌগিক বাক্যকে ইংলিশে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। পরস্পর, যৌগিক বাক্য কাকে বলে আমরা দেখি, পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য যখন সংযোজক অব্যয়, সংযোজক অব্যয় যেমন ও এবং আর, কিন্তু, বরং, তবুও,
অথবা, যথাপি, সুতরাং এই জাতীয় তোমার অব্যয় জাতীয় শব্দ অংশ দ্বারা যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তাকে আমরা যৌগিক বাক্য বলবো। এখানে যৌগিক বাক্য হতে পারে দুইটি সরল বাক্য মিলে একটি যৌগিক বাক্য হতে পারে, আবার একটি সরল একটি জটিল বাক্য মিলে একটি যৌগিক হতে পারে, অথবা দুইটি জটিল বাক্য মিলেও একটি যৌগিক বাক্য হতে পারে। যেমন দেখো, ছেলেটি মেধাবী কিন্তু গরিব। এখানে কিন্তু দুইটা বাক্য আছে, দুইটি সরল বাক্য আছে। দেখো, ছেলেটি কর্তা একজনকেই মেধাবী এবং সে গরিব, সুতরাং আমাদের বারবার তাকে বলার দরকার নেই ছেলেটি হয় মেধাবী, ছেলেটি হয় গরিব। এই দুটো বাক্যকে আমরা ছোট করে সংযোজক অব্যয় দিয়ে কিন্তু দিয়ে আমরা ছোট করে ফেলেছি। ছেলেটি গরিব, মেধাবী কিন্তু গরিব, এটা তাহলে যৌগিক বাক্য, দুইটা বাক্য যুক্ত হয়েছে। আবার যদি আমরা দেখি, দেখো, কঠোর পরিশ্রম করব তবু ভিক্ষা করব না। এখানে দেখো, কঠোর পরিশ্রম করব আলাদা একটা বাক্য, ভিক্ষা করব না আলাদা একটা বাক্য। এই দুইটা বাক্যকে তবু দিয়ে যুক্ত করেছে। আমি কঠোর পরিশ্রম করব তবু ভিক্ষা করব না, তাহলে এটাও একটি যৌগিক বাক্য। তাহলে আশা করি তোমরা বাক্যের গঠন অনুযায়ী যে তিন প্রকার সরল, জটিল এবং যৌগিক বাক্যের সংজ্ঞা এবং উদাহরণ সহ তোমরা জানতে পারলে। এবার আমরা চলে যাচ্ছি বাক্য পরিবর্তন। তোমরা দেখতে পাচ্ছ বাক্য পরিবর্তন, এই যে এত সময় আমরা যেটা পড়ছি এটা কিন্তু ছোট ক্লাসেও আছে একইভাবে, কিন্তু তোমাদের জন্য বর্তমান প্রায়োগিক ক্ষেত্রে তোমাদের প্রয়োজন যে একটি সরল বাক্যকে কিভাবে জটিল করতে হবে, একটি জটিল বাক্যকে কিভাবে সরল করতে হবে অথবা যৌগিক করতে হবে। এই বাক্য পরিবর্তন গুলা তোমাদের আসবে, তোমরা সেটাকে লিখতে হবে, হয়তো 5টা আসবে, 5টা তোমাদের লিখতে হবে। এই ক্ষেত্রে আমরা কিছু বাক্য পরিবর্তন আমরা দেখি সরল, জটিল এবং যৌগিক বাক্য। দেখো, প্রথমত তিনটি একই বাক্য দিয়ে তিনটি পরিবর্তন আমরা দেখি। সরল বাক্য, প্রথমত আছে 1 নম্বর, সাফল্য চাইলে পরিশ্রম করো। একটি উদাহরণ, সাফল্য চাইলে পরিশ্রম করো, এটা একটি সরল বাক্য, কারণ পরিশ্রম করো এখানে একটি সমাপিকা ক্রিয়া আছে। সাফল্য চাইলে পরিশ্রম করো, এখানে কোনো কন্ডিশন নাই, মানে শর্ত নাই, এবং এখানে কোনো কিছু যুক্ত হয়নি, দুইটা বাক্যকে কোনো সংযোগ অব্যয় দ্বারা যুক্তও করেনি, সুতরাং এটি একটি সরল বাক্য। ঠিক এই সাফল্য চাইলে পরিশ্রম, এটাকে যদি আমি জটিল বাক্যে পরিবর্তন করতে চাই তাহলে আমাকে একটি কন্ডিশন, শর্ত যুক্ত একটি শব্দ আমাকে এখানে আনতে হবে। দেখো, যদি সাফল্য চাও তবে পরিশ্রম করো। তাহলে এই যে যদি এবং তবে, এই যে পারস্পরিক শর্ত যুক্ত করলো, এটা হচ্ছে জটিল বাক্য। যদি সাফল্য চাও তবে পরিশ্রম করো, সরল থেকে আমরা জটিলে গেলাম। এবার এই বাক্যটি আমি যৌগিকে আসতে পারি। দেখো, যে পরিশ্রম করেছে সে পরিশ্রম করেছে তাই সফল হয়েছে। এখানে দুইটা বাক্য, কিন্তু সে পরিশ্রম করেছে এবং সে সফল হয়েছে। এই তাই দ্বারা আমরা দুইটা বাক্যকে একটার মধ্যে নিয়ে এসেছি। একই সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিকে আমরা একই বাক্য করতে পারছি, যে সে পরিশ্রম করেছে তাই সফল হয়েছে। একইভাবে দ্বিতীয় নম্বর উদাহরণ যাই, সে কোনো মতেই এ কথা বলবে না, একটি সরল বাক্য। এটাকে যদি আমি জটিল করতে হয় কি করতে হবে, সে যদি মরেও যায় তবু এ কথা বলবে না। এই যে যদি তবু, দুইটা কন্ডিশন, শর্ত আছে, সে যদি মরেও যায় তবু এ কথা বলবে না। এই যে তবু এ কথা বলবে না, এটার উপর প্রথম অংশটি পরের অংশটির উপর নির্ভরশীল, এটা জটিল বাক্য। এবার যৌগিকে আসি, সে মরবে তবু এ কথা বলবে না, সে মরবে সে কথা বলবে না। এই যে তবু দিয়ে আমরা দুইটা বাক্য যুক্ত করেছি, এটা যৌগিক বাক্য। একইভাবে আমরা দেখি বিদ্বান হলেও তার অহংকার নেই, মানে একজন অনেক শিক্ষিত বিদ্বান ব্যক্তি কিন্তু তার কোনো অহংকার নেই। আমরা সরল বাক্যে এভাবে লিখতে, বিদ্বান হলেও তার অহংকার, এটা সরল বাক্য। এটাকে আমি যদি জটিল করতে চাই তাহলে একটি কন্ডিশন, শর্ত লাগাতে হবে, যেহেতু সে বিদ্বান সেহেতু তার কোনো অহংকার নেই। আর এই যে বাক্যের পরিবর্তন করব, এটা কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, অর্থ ঠিক রাখতে হবে। সুতরাং দেখো, যেহেতু সে বিদ্বান সেহেতু তার অহংকার নেই, অর্থ কিন্তু একই আছে, আবার জটিলও হয়ে গেছে। এবার যৌগিকে আসি, সে বিদ্বান কিন্তু তার অহংকার নেই।
দুইটা বাক্য আলাদা করেছে কিন্তু দিয়ে, সে হয় বিদ্বান এবং তার অহংকার নেই। এই যে দুটো বাক্য, এই দুটো বাক্য, সে বিদ্বান কিন্তু তার অহংকার নেই, এটা দিয়ে আমরা যুক্ত করেছি অব্যয় দিয়ে, এটা যৌগিক বাক্য। আরেকটা দেখছি, চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম। এই উদাহরণে আমরা দেখি এটা একটি সরল বাক্য, এটাকে আমি জটিল করলে কিভাবে কেমন হয়, যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে অধম। এই যে চরিত্রহীন, এই বাক্যটা বলে তুমি থেমে যাও, দেখো বাক্যটা শেষ হয়নি। সে পশুর চেয়ে অধম, এই প্রধান খণ্ড বাক্যের সাহায্যে এই যে লোক চরিত্রহীন তার অর্থ প্রকাশ পেয়েছে। সুতরাং এটি জটিল বাক্য। একইভাবে লোকটি চরিত্রহীন, সুতরাং সে পশুর চেয়ে অধম। এই যে দেখো দুইটা বাক্য, সুতরাং এটা যৌগিক বাক্য। একইভাবে আমরা আবার দেখি আরেকটি সর্বশেষ উদাহরণ, সে অশিক্ষিত হলেও দেশপ্রেমিক। আমাদের দেশে অনেক লোক আছে যারা মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেছে, শিক্ষিত না, কিন্তু তারা দেশের জন্য সে জীবন দিয়েছে। আবার আমাদের দেশে অনেক বড় বড় শিক্ষিত বড় বড় আমলা আছেন, বড় বড় কর্তা ব্যক্তি আছেন যারা শিক্ষিত হয়েও অনেকটা মূর্খের মতো দেশের ক্ষতি করে অনেকে। তো এই ধরনের একটা বাক্য, সে অশিক্ষিত হলেও দেশপ্রেমিক। এটাকে যদি আমি জটিল করতে, তাহলে এই বাক্যটা আমার কিভাবে লিখতে হবে, যদিও সে অশিক্ষিত তবুও সে দেশপ্রেমিক। এই যে যদিও এবং তবুও, যদিও সে অশিক্ষিত বা অশিক্ষিত তবুও সে দেশপ্রেমিক। এখানে দেখো যদি এবং তবুও পারস্পরিক একটি শর্ত আরোপ করে দুইটা খণ্ড বাক্য একটি বাক্যে রূপান্তরিত হয়েছে। ঠিক এই বাক্যটিকে যদি আমি যৌগিক করি তাহলে দেখি, সে অশিক্ষিত কিন্তু দেশপ্রেমিক। এখানে সে হয় অশিক্ষিত, সে দেশপ্রেমিক, যেহেতু কর্তা একই তাই কিন্তু দিয়ে আমরা এটা যৌগিক করে ফেলেছি। সুতরাং বাক্যের পরিবর্তন কিভাবে করতে হয় এটা আমরা একটা উদাহরণ দিয়ে জানলাম। অর্থাৎ সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য, এটা সংজ্ঞা যদি তোমার কাছে পরিষ্কার থাকে তাহলে তুমি দেখবে যে সরল বাক্য সাধারণত একটি কর্তা একটি সমাপিত ক্রিয়া থাকে, জটিল বাক্যে কন্ডিশনাল বাক্য শর্ত সাপেক্ষ থাকে, একটা অংশ আরেকটা অংশের নির্ভরশীল থাকে, একটা প্রধান খণ্ড অংশ আর একটা হচ্ছে আশ্রিত খণ্ড অংশ। আর যৌগিক হচ্ছে দুইটি বাক্য কোনো অব্যয় অংশ দ্বারা, দুইটি অঙ্ক যদিও ছোট হয়, অনেক ক্ষেত্রে তোমার বোঝা যায় না ছেলেটি গরিব কিন্তু মেধাবী, এই যে মনে হচ্ছে যে সেটি সরল বাক্য, কিন্তু এটা কিন্তু অব্যয় যুক্ত করেছে, এটা বড় দুইটি বাক্য, ছেলেটি হয় গরিব, ছেলেটি হয় মেধাবী। এইটাকে ভেঙে, যেহেতু একই কর্তা সেহেতু কিন্তু দিয়ে, শুধু মেধাবী দিয়েই আমাদের বাক্য শেষ করেছে, এটা যৌগিক বাক্য, মানে দুটো বাক্যকে যুক্ত করেছে। সুতরাং আমরা বাক্য পরিবর্তন কিভাবে করতে হয় আর কোন বাক্য থাকলে বাক্য করতে হয়, যেমন জটিল বাক্যকে যদি আমি সরল বাক্যে রূপান্তর করতে চাই তাহলে দেখবো এই কন্ডিশনাল শব্দ শব্দ যদি এবং তবে এগুলো বাদ দিলেই হয়ে যাবে। দেখো, যদি সাফল্য চাও তবে পরিশ্রম করো, এখানে যদি বাদ দাও, সাফল্য চাইলে পরিশ্রম করো। আবার এটাকে যদি আমি যৌগিক করতে চাই, সে পরিশ্রম করেছে তাই সফল হয়েছে। দেখো, এটা জাস্ট একটু বুদ্ধি দিয়ে টেকনিক্যালি তুমি যখন প্রয়োগ করবে আর বাক্যের সংজ্ঞাটা ভালো করে বুঝলেই তুমি এটা পারবে। তো আজকে আমরা বাক্যের গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ এবং প্রত্যেক প্রকারের উদাহরণ সহ বাক্যের পরিবর্তনগুলা, সরল জটিল এবং যৌগিক বাক্যের পার্থক্য এবং পরিবর্তনগুলা সম্পর্কে জানলাম। এইবারে আমরা একটু খণ্ড বাক্য নিয়ে আলোচনা করব। খণ্ড বাক্য, দেখো খণ্ড বাক্যের ইংরেজি নাম হচ্ছে ক্লোজ, তোমরা ইংলিশে পড়ে থাকো ক্লোজ। একটি বাক্যের দুইটি অংশ থাকে, এই দুটি অংশ হচ্ছে, একটা হচ্ছে উদ্দেশ্য, একটি বিধেয়। প্রথম অংশ উদ্দেশ্য, কর্তা, এবং উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটুকু বিধেয়। তাহলে আসলে খণ্ড বাক্য কি? তোমরা অবশ্যই দেখেছো জটিল বাক্যের মধ্যে একটা শর্ত সাপেক্ষ একই বাক্যের মধ্যে দুইটি অংশ রয়েছে। এই যে দুইটি অংশ, এই দুটি অংশকে আমরা খণ্ড বাক্য বলবো। তো খণ্ড বাক্য মূলত কাকে বলে এটা আমরা একটু জানি। জটিল ও যৌগিক বাক্যের অন্তর্গত, অর্থাৎ যে বাক্যের গঠন অনুযায়ী যে দুই প্রকার তিন প্রকার আছে তার মধ্যে জটিল এবং যৌগিক বাক্যের মধ্যেই কিন্তু খণ্ড বাক্য থাকে। তাহলে এই জটিল ও যৌগিক বাক্যের অন্তর্গত সম্পূর্ণ বাক্যের এক একটি অংশকে খণ্ড বাক্য বলে। আশা করি বুঝতে পেরেছো।
অর্থাৎ জটিল এবং যৌগিক বাক্যের মধ্যে দুইটা অংশ থাকে, এই প্রত্যেকটা অংশকে আলাদা করে খণ্ডবাক্য বলে। এই খণ্ডবাক্য দুই প্রকার, একটি হচ্ছে প্রধান খণ্ডবাক্য, এটাকে বলে প্রিন্সিপাল ক্লোজ, যা স্বাধীনভাবে ওই বাক্যের থেকে আলাদা করলেও স্বাধীনভাবে অর্থ দিবে। আরেকটা হচ্ছে অধীন খণ্ডবাক্য বা পরাধীন বা অন্যের অধীন, এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ, ইংলিশে সাবঅর্ডিনেট ক্লোজ বলে। এই প্রধান খণ্ডবাক্য এবং অধীন খণ্ডবাক্যটা কি সে সম্পর্কে আমরা জানবো। যখন ধরো জটিল এবং যৌগিক বাক্যের মধ্যে প্রধান খণ্ডবাক্য এবং অধীন খণ্ডবাক্য কোনগুলা? প্রধান খণ্ডবাক্য হচ্ছে যে খণ্ডবাক্য কোনো খণ্ডবাক্যের উপর কোনোভাবেই নির্ভরশীল না, তাকে ওই বাক্য থেকে আলাদা করলে সে একটা অর্থ প্রকাশ করবে। যেমন তুমি আসবে বলে আমি অপেক্ষা করেছি, এখানে দেখো তুমি আসবে বলে আলাদা করো, আমি অপেক্ষা করেছি আলাদা করো, দেখে যে তুমি আসবে বলে বাক্যটা কমপ্লিট হয়নি, কিন্তু আমি অপেক্ষা করেছি, এটা কিন্তু একটা বাক্য। সুতরাং এই যে আমি অপেক্ষা করছি এটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য, আর তুমি আসবে বলে এটা হচ্ছে অধীন খণ্ডবাক্য। অথবা এখানে যারা এসেছেন তারা সবাই আমার পরিচিত, তুমি দেখো যে তারা সবাই আমার পরিচিত, এটি প্রধান খণ্ডবাক্য, এটা আলাদা করলে অর্থ দেয়। কিন্তু এখানে যারা এসেছেন এখানে তো আলাদা অর্থ দিচ্ছে না। সুতরাং বাক্যাংশ দুটিতে আমি অপেক্ষা করেছি এবং তারা সবাই আমার পরিচিত, এই দুটি হচ্ছে প্রধান খণ্ডবাক্য। শিক্ষার্থী নিশ্চয় বুঝতে পারছো। এবার আসি আমরা অধীন খণ্ডবাক্য। যে খণ্ডবাক্য অপর খণ্ডবাক্যের বিশেষ্য, বিশেষণ বা ক্রিয়া বিশেষণের মতো কাজ করে তাকে অধীন খণ্ডবাক্য বলে। অর্থাৎ ওই প্রধান খণ্ডবাক্যের বিশেষ্য হয়ে অথবা বিশেষণ হয়ে অথবা ক্রিয়া বিশেষণ হয়ে তারা এই আশ্রয় হয়ে সে কাজটি করে। অর্থাৎ অধীন অংশটি হয় প্রধান খণ্ডবাক্যের বিশেষ্য হিসাবে কাজ করে অথবা বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণের মতো কাজ করে। যেমন আমরা দেখি যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তারা মরেও অমর, আমি কিন্তু এমনি বলতে পারি তারা মরেও অমর, বাক্যটি ক্লিয়ার, তুমি বুঝবে। যদি বলা যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তারা কিন্তু ওই যে কন্ডিশন, একটা আকাঙ্ক্ষা থেকে যায়, এটা পূরণ করতে হলে একটি প্রধান খণ্ড অংশ দরকার, তাই তো? সুতরাং আরেকটা দেখো, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, এটা হচ্ছে অধীন খণ্ডবাক্য। সুতরাং আমরা বলতে পারি অধীন খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্য ছাড়া বাক্য গঠন করতে পারে না। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝেছো খণ্ডবাক্য প্রকারভেদ এবং খণ্ডবাক্য কোথায় থাকে। খণ্ডবাক্য মূলত গঠন অনুযায়ী বাক্যের যে তিন প্রকার আছে তার মধ্যে জটিল এবং যৌগিক বাক্যের মধ্যে আমরা খণ্ডবাক্য পাই। এই খণ্ডবাক্যের দুটি অংশ থাকে, একটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য বা প্রিন্সিপাল ক্লোজ, আর একটা থাকে অধীন খণ্ডবাক্য বা সাবঅর্ডিনেট ক্লোজ। প্রধান খণ্ডবাক্য বাক্যের স্বাধীনভাবে অর্থ দিতে পারে, ওখানে যদি তুমি আলাদা করো, আর অধীন খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্যের উপর নির্ভরশীল হয়ে অর্থ প্রকাশ করে। আর প্রধান খণ্ডবাক্য যদি না থাকে তাহলে অধীন খণ্ডবাক্য কোনো অর্থ প্রকাশ করতে পারে না। আশা করি বুঝতে পেরেছো বিষয়টি। প্রিয় শিক্ষার্থী, মোটামুটি এটাই আমাদের আজকের পড়া ছিল। বাক্যের দুটি অংশ, সর্বশেষ আমরা একটি বাক্যের দুটি অংশ থাকে, একটা উদ্দেশ্য আর হচ্ছে আরেকটা আছে বিধেয়। উদ্দেশ্য হচ্ছে কর্তা অংশ এবং বিধেয় হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে বিধেয়। যেমন আমি একটা উদাহরণ দেই, ফুল পবিত্রতার প্রতীক, এখানে ফুল উদ্দেশ্য, পবিত্রতা প্রতীক, পরবর্তী অংশ হচ্ছে বিধেয়। এবার দেখো তোমাদের আছে উদ্দেশ্যর প্রসারক আছে। প্রসারক আসলে কি? এই যে বাক্যের দুটি অংশ, এই দুইটি অংশের মধ্যেই কিন্তু প্রসারক আছে। যদি আমরা এটাকে বলি উদ্দেশ্য, এই যে উদ্দেশ্য এবং বিধেয়, এটা ছোট একটি বাক্য, কিন্তু এই বাক্যকে আমি যদি অনেক বড় করি তাহলে উদ্দেশ্যর কর্তা অংশেরও একটু বড় অংশ থাকে। যারা তোমার ইংলিশ কিন্তু ওই যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, তখন কিন্তু দেখবে যে তোমার সাবজেক্ট খুঁজে পাওয়া অনেক কষ্ট, অনেক অনেক বড় সাবজেক্ট থাকে। সুতরাং এইখানে একটু আমাদের বাংলা বাক্য আছে, উদ্দেশ্যের সম্প্রসারণকেই বলা হয় প্রসারক, আবার বিধের সম্প্রসারণকে বলা হয় বিধেয় প্রসারক। যদি পবিত্রতার প্রতীক বলি, এটা হচ্ছে ফুল উদ্দেশ্য, বিধেয় হচ্ছে পবিত্রতার প্রতীক। এটাকে যদি আমি প্রসারণ করি তাহলে যদি বলি যে গোলাপ ফুল পবিত্রতার প্রতীক, অথবা পৃথিবীতে যত রকমের ফুল আছে তা পবিত্রতার প্রতীক, তাহলে পৃথিবীর যত রকমের ফুল সবই পবিত্রতার প্রতীক। তাহলে যে পৃথিবীর যত রকমের ফুল, এটা কিন্তু উদ্দেশ্যের প্রসারক হয়েছে।
পবিত্রতা, সবই পবিত্রতার প্রতীক। এটা হচ্ছে সবই এখানে যুক্ত হলো, এটা হচ্ছে বিধেয়ের প্রসারক। আবার একটু আমরা যাই, বিধেয়ের প্রসারকটা আবার ফুল পবিত্রতার প্রতীক। তাহলে ফুল আমার প্রসারক যদি না করি, আমি বিধেয়কে প্রসারক করব। ফুল যা মানুষকে আনন্দ দেয় তা পবিত্রতার প্রতীক। এখানে এই যে যা মানুষকে আনন্দ, এটা কিন্তু আমি বিধেয় সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছি, সুতরাং এটা বিধেয়ের প্রসারক। সুতরাং তোমরা এখানে প্রসারক কি এবং প্রসারক কয় প্রকার, উদ্দেশ্যের প্রসারক এবং বিধেয়ের প্রসারক, এটাও তোমরা জানিয়ে ফেললে। এখানে আমরা বাক্যের দুটি অংশ, কয়টি অংশ, উদ্দেশ্যের প্রসারক এবং বিধেয়ের প্রসারক, কিভাবে একটা প্রশ্ন হয়, তো তোমরা এটাও জানলে যে বাক্যের দুটি অংশ, বিধেয়, উদ্দেশ্য সম্পর্কে অতিরিক্ত যে তথ্য দেওয়া হয় সেটা হলো উদ্দেশ্যের প্রসারক, এবং বিধেয় সম্পর্কে অতিরিক্ত যে তথ্য দেওয়া হয় সেটা হচ্ছে বিধেয়ের প্রসারক। আজকে আমরা এই পর্যন্তই, আমরা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বাড়ির কাছে বাক্যের সংজ্ঞা ও গঠন ও প্রকার অনুযায়ী প্রকারভেদ এবং বাক্য পরিবর্তন উদাহরণসহ লিখবে। অর্থাৎ বাক্যের সংজ্ঞা এবং গঠন অনুযায়ী প্রকার এবং এই সরল জটিল যৌগিক বাক্যের যে প্রকারভেদ আছে, পরিবর্তন আছে, এটা তুমি লিখবে। 5 নম্বরের প্রশ্ন যে হয় এভাবে লিখবে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকতে হয় সেটা তুমি উদাহরণস্বরূপ বিস্তারিত বুঝিয়ে লেখো। অর্থাৎ একটি সাক্ষর বাক্যে আমি বলেছি যে 3টি গুণ বা শর্ত পূরণ করলেই একটি সার্থক বাক্য হয়। সেটি কিভাবে হয়, সার্থক বাক্য কয়টি, কি, প্রত্যেকটার উদাহরণ সহ দিবে। এবং 3 নম্বর হচ্ছে খণ্ড বাক্য কি, খণ্ড বাক্যের প্রকারভেদ উদাহরণ সহ দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের বাংলা দ্বিতীয় পত্রের বাক্যতত্ত্বের একটি নির্দিষ্ট একটি অংশের পাঠ। আশা করি তোমরা বিষয়টি বুঝেছ। আর যারা এখনো বোঝো তারা চাইলে কমেন্টস করতে পারো, আমি আবার বিষয়টি শেয়ার